এটা রেকর্ড। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে। এটা থাকুক, এটাকে ঠিক আছে। ওকে, আমরা এখানে যেটা করবা, তোমরা git bash here, git bashটা ওপেন করবা। git bash ওপেন করার পর সবার আগে যে কাজ করবে সেটা হলো git init। git init দিলে তোমার এটা এই ফোল্ডারটা, এটা হবে একটা git রিপোজিটরি। এখন তোমরা এটার মধ্যে তোমাদের সব প্রজেক্টের কাজ করবা। git init করার পর এখানে তোমাদের যাবতীয় কাজগুলো করবা। আচ্ছা, তো আমরা প্রথমে এটাকে কোড ডট দিলে, তোমার যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা থাকে, কোড স্পেস ডট দিলে তোমার এটা ওপেন হবে। ঠিক আছে, তো ওপেন হওয়ার পরে তোমরা এখানে যেটা করবা, এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিচ্ছি, index.html। আচ্ছা, তারপর একটা সিএসএস ফাইল নিয়ে নিচ্ছি, style.css। আপাতত আর কিছু করলাম না, এখান থেকে শুরু করি আমরা। তো html5 যদি দেই, সিএসএস এর মধ্যে করতেছি, এখানে করা যাবে না, html5। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট একটা নাম দিয়ে দিই আপাতত, যে জেএস ক্লাস, জেএস ফার্স্ট ক্লাস দিলাম। আর এখানে আমাদের যে স্টাইলটা আছে, স্টাইলটাকে লিংক করে নিই। এখানে আমরা style.css দিলাম। দেন এই বডির এই জায়গাতে আমরা কিছু কাজ করব। তো আমাদের যে কোনো ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, আমরা জানি। একটা হেডার, এগুলো কিন্তু HTML এর ট্যাগ, দেন একটা মেইন পার্ট থাকে, লাস্ট একটা ফুটার দিলাম, ওকে, ঠিক আছে। এবার আমরা এই হেডারের ভিতরে যেটা করতে পারি, একটা সবসময় নরমাল নেভিগেশন বার থাকে, আমরা আপাতত এত জটিল কিছু করবো না, একটা সিম্পল একটা নাম দিব। এখানে দিতে পারি যে জেস ফার্স্ট ক্লাস, এই নামটা দিলাম। আর মেইন যে পার্টটা, এখানে কিছু কাজ করবো, এটা পরে করব। আর ফুটারের মধ্যে আপাতত কিছু করলাম না। এগুলো সবগুলার আমরা একটা ক্লাস চাইলে দিতে পারি। তো আমরা এক কাজ করি, এগুলার ক্লাস পরে দিই। HTML আর CSS এর যাই, এটাকে স্প্লিট রাইট করার পর এখানে এসে আমরা এটা স্টাইলিং করে নিই। হেডার দিলাম, হেডারের মধ্যে এখানে আমরা একটা উইথ 100% থাকুক, আর এটার হাইট দিয়ে দিই, আপাতত দিয়ে দিই 200 পিক্সেল। দেন যে মেইন যে পার্টটা আছে, এই মেইন, এটার উইথ 100% থাকবে, আর হাইট আমরা দিয়ে দিতে পারি এখানে আপাতত 80, ভার্চুয়াল হাইট দিয়ে দিই, VH দিয়ে দিই। এন্ড ফুটার যেটা, ফুটারটাও সেম, এইটার হাইটের উইথটা দিব। এটার এই দুইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি চাইলে। আমরা আপাতত বোঝার জন্য একটু নীলের মধ্যে একটা কালার দিব, এখানে লাইট। ওকে, ঠিক আছে। আর এইটার কালারটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালারটা আমরা এরকম কিছু একটা কালার রাখি। তাহলে আমাদের এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, দেখি কি অবস্থা। ওকে, ঠিক আছে। এই তো আমাদের একটা ছোটখাটো সাইটের মতো রেডি হয়েছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, উপরে স্টার্ট দিয়ে এখানে দিয়ে দিব যে বক্স সাইজিং, বর্ডার বক্স, এটার মার্জিন 0, প্যাডিং 0, এটা দিলে রিলোড দিলে ওকে, ঠিক আছে। আমাদের এটা একদম পারফেক্ট। আর এটা একটু 200 পিক্সেল মনে একটু বেশি বড় হয়ে গেছে, এটা কমাই দিই আমরা এখান থেকে। 200 পিক্সেল না দিয়ে এটা আমরা আপাতত 100 পিক্সেল করে রাখি। আর এটাও বেশি বড় হয়ে গেছে, এটা আমরা একটু কমাই দিই, 60 দিই। রিলোড করি। আচ্ছা, 60 পিক্সেল, 60 পিক্সেল কম হয়ে যায়, 70 পেজ চলবে। নিচে একটু গ্যাপ দেখা যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, তো এই জায়গাতে আমরা একটা টেক্সট দিছিলাম, এই যে H1 JS ফার্স্ট ক্লাস, এইটা এখানে চলে আসবে। এটা এখানে আসলো না কেন? উইথ 100%, হাই 100 পিক্সেল, ঠিক আছে। এখানে এটা আসছে নাকি আসেনি টোটালি? এটা ভাই H1 দিয়ে ধরছেন তো? H1
H1 তো সমস্যা তো নাই, এই তো আসছে রিলোড, এখানে কোনো একটা ঝামেলা হয়ে ছিল যে কারণটা আসে নাই তখন। যাই হোক, আমরা এখানে যেটা করব, এটা যেহেতু হেডারের ভিতরে H1 আছে, আমরা এগুলোর প্রত্যেকটা একটা করে আচ্ছা এখানে থাকুক, আমরা এটার একটা দিয়ে দিই, হেডার H1, এখানে একটা ক্লাস দিয়ে দিই, সেটা দিতে পারি আমরা এখানে হেডারের ভিতরে যা যা থাকবে এদের সবাইকে আমরা মাঝখানে নিয়ে আসি। তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এই ডিসপ্লে ফ্লেক্স কি তোমরা পারো? ফ্লেক্স বক্সের কাজ পারো? ওকে, এটা কিন্তু লাগবে আমাদের, হ্যাঁ ফ্লেক্স বক্সের কাজগুলো আমাদের লাগবে। ওকে ঠিক আছে, চলবে, মোটামুটি একরকম দেখা গেল এইগুলো। আচ্ছা এইবার এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করা শুরু করব। তো প্রথমে বলি একটু জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি হলো তোমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমরা এখন যেটা দেখতেছি এটা হলো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, এবং এইখানে তোমার যা দেখতেছো এগুলো সব ফিক্স, একদম ফিক্সড, এখানে কোনো ইন্টারাকশন হইতেছে না, কোনো কিছু হইতেছে না, এটা হলো একদম ফিক্সড, এটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট। তো তোমার স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তুমি যদি কোনো অ্যাসিনক্রোনাস কাজ করাইতে চাও, কিংবা এখানেই যদি তুমি কোনো স্পেশাল ফাংশনালিটিস রাখতে চাও, যে ধর একটা বাটনে ক্লিক করলে কোনো একটা কিছু ঘটবে, বা এরকম কোনো কিছু যদি করাইতে চাও, মানে একটু ডাইনামিক ভাব আনতে চাও, সেক্ষেত্রে আমরা এই জাভাস্ক্রিপ্ট ইউজ করি। জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রত্যেকটা ব্রাউজারের সাথেই এটা দেওয়া থাকে। জাভাস্ক্রিপ্টটা তুমি যখন ব্রাউজার ইনস্টল করো, এটার সাথেই তোমার জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি চলে আসে। এই জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না। তো নোড জেএস জিনিসটা এটা একটু ভিন্ন জিনিস, এটা আমরা পরে আলোচনা করব, এটা নিয়ে আপাতত দরকার নেই আলোচনা করার। বাট জাভাস্ক্রিপ্ট হলো এটাই। এখন তোমরা যদি রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করলে আমরা জানি যে একটা অপশন আছে যে এখানে যে ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে যদি ক্লিক করো, তো আমার এটা হলো যে ডান পাশ দিয়ে ওপেন হয়েছে, তোমাদের নিচ দিয়ে ওপেন হইতে পারে, তো তখন এটাকে তোমরা এখানে যে এভাবে দিলে এটা নিচে ওপেন হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা যদি এখানে ডান পাশ সিলেক্ট করো, ডান পাশে ওপেন হবে। তো এইখানে আমরা জানি যে আমাদের HTML এর এলিমেন্ট গুলো আমরা দেখতে পারি, যে এখানে এই যে বডি, এই যে হেডার, বা এই হেডারের ভিতরে আমাদের যে H1 আছে, এগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে যদি খেয়াল করে যে পাশে একটা কনসোল নামে একটা আছে, এটা হলো তোমার জাভাস্ক্রিপ্ট কোডের কনসোল। অর্থাৎ তোমরা চাইলে এইখানেও তোমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করে দেখতে পারো, কিংবা ঠিক এই জায়গাতে তুমি তোমার ওয়েবসাইট যখন কাজ করবে, এখানে জাভাস্ক্রিপ্টের কোনো এরর থাকলে তোমরা সব এই কনসোলের মধ্যে দেখতে পারবা। এই কনসোলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এটা ছাড়াও তোমার এই যে সোর্স আছে, এই সোর্সের মধ্যেও তোমরা অনেক কিছু দেখতে পারবা, জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আমরা এখানে দেখবো। নেটওয়ার্ক নামে একটা জিনিস আছে, এখানেও অনেক কাজ আছে আমাদের। জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে এই মানে এই জিনিসটার সাথে খুব ফ্যামিলিয়ার হইতে হবে। আস্তে আস্তে আমরা হবো ফ্যামিলিয়ার, সমস্যা নেই। পারফরমেন্স নামে একটা জিনিস আছে, মেমোরি নামে একটা জিনিস আছে, অ্যাপ্লিকেশন, তো এখানে অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা সব জানবো। এটার ভিতরে কি কি আছে, এগুলোর কাজ কি, এগুলো সব জানবো। আচ্ছা এই রিডাক্স কি সেটা পরের চিন্তা, এই কনসোল আপাতত চাই। এই কনসোলে তোমরা যদি একটা কাজ করো 1+1 দাও, তখন তখন দেখবা যে এটা কিন্তু 2 মানে যোগ করে দেখাই দিছে। তো এই যে 1+1 লিখলাম, এটা অ্যাকচুয়ালি আর কিছুই না, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হইতেছে, জাভাস্ক্রিপ্টের কোড রান করছো তুমি, আর কিছু না। যেমন তুমি যদি এখানে লেখো যে একটা স্ট্রিং লেখো, সাপোজ বাংলা, তারপরে এখানটা প্লাস দিয়ে লেখো হলো দেশ, এর যদি লেখো তখন দেখবে যেটা একসাথে হয়ে যে বাংলাদেশ লেখা হয়ে গেছে। তারপর তুমি যদি এখানে আরেকটা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখানে যদি আরো কিছু কাজ করতে চাই, যেমন তুমি যদি গুণ করতে চাও, এখানে গুণ ভাগ সবকিছুই তুমি এখানে করতে পারবা। 3×4=12 হয়েছে। দেন তুমি যদি এখানে একটু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাও, যেমন এই অ্যালার্ট, এটা জাভাস্ক্রিপ্টের একটা ছোট্ট কোড, হ্যালো লিখলাম, অ্যালার্ট নেই, হ্যালো লিখলাম, এখানে যদি এন্টার দিই তখন দেখো যে একটা অ্যালার্ট চলে আসছে এখানে। তারপরে আমরা যদি এখানে আরেকটা কাজ করতে পারি, কনফার্ম, কনফার্ম যদি লেখো, এখানে কনফার্ম লিখলাম, আর ইউ শিওর, আর ইউ শিওর, এটা যদি দাও তখন যে এটা একটা কনফার্ম বাটন, এটা ক্যান্সেল করে দিতে পারো চাইলে। ক্যান্সেল করলে ফলস, আর যদি ক্যান্সেল না করো, এই যে কিবোর্ড থেকে যদি আপার অ্যারো চাপ দাও, তাহলে তোমার এই আগের কোডটা এখানে দেখাবে, আগের লেখাটা দেখাবে। তুমি যদি এখানে ওকে তে ক্লিক করো তখন ট্রু দেখাচ্ছে, দেখো কনফার্মে যখন তুমি ক্যান্সেল করতেছো ফলস দেখাচ্ছে, যখন তুমি ওকে তে ক্লিক করতেছো ট্রু দেখাচ্ছে। তারপরে ধরো আরো অনেক কাজ করা যায় এখানে, যেমন আচ্ছা আরো অনেক কাজ আমরা করবো আস্তে আস্তে। তো এটা জাস্ট মাথায় রেখো, এটা হলো তোমার জাভাস্ক্রিপ্ট। প্লাস এখানে যদি তুমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো, যেমন আমি এখানে লেট, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় লেট কিংবা কনস্ট্যান্ট দিয়ে।
আরেকটা স্যার var দিয়েও ডিক্লেয়ার করা যায়, কিন্তু এটা আমরা কখনোই করব না। আমরা এখানে let দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন আমরা এখানে লিখলাম let a সমান রাখলাম 5, আবার let b সমান রাখলাম 6। এখন তুমি যদি সাম নামে একটা ভেরিয়েবল নাও, let সাম সমান সমান এটার মধ্যে তুমি যদি অ্যাসাইন করে দাও a প্লাস b কে, এন্টার দাও, তখন তুমি যদি সাম শুধু সাম লিখে প্রিন্ট করো, তখন দেখবা যে সামের ভ্যালু কিন্তু 11 দেখাচ্ছে। মানে এখানে তুমি এই সাম বা লেট নামে ভেরিয়েবল ক্রিয়েট করছো, এ বি সাম এই নামে ভেরিয়েবল ক্রিয়েট করছো। সেম ভাবে তুমি আরেক ধরনের ভেরিয়েবল ক্রিয়েট করতে পারো, সেটা হলো তোমার কনস্ট্যান্ট দিয়ে। ঠিক আছে, একটা হলো লেট, একটা হলো কনস্ট্যান্ট। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা পরে বলবো আমরা। আমি এখানে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল লিখতেছি, যেমন পাই লিখলাম, পাই লিখে এখানে লিখলাম 3.1416 লিখলাম পাই। এখন তুমি যদি মনে করো ই বের করতে চাও, কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে সার্কেল ইকুয়াল টু পাই ইন্টু সাপোজ ওই বৃত্তের পরিধি হলো 2, তাহলে 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল এভাবে বের করতে পারো। যেভাবে আমরা প্রোগ্রামিং এ কাজ করি সেভাবেই কাজ করতে পারো। এখন তুমি যদি সার্কেল লিখো, সার্কেল লিখে এন্টার দাও, দেখবা যে এটা সবসময় এটার ভ্যালু এটাই দেখাবে। যাই হোক, আমরা এখানে লেট বা সার্কেলের আগে লেট বা কনস্ট্যান্ট কিছু দেই নাই, বাট এখানে কিন্তু ওই লেট ইউজ করা দরকার ছিল। যাই হোক, এখন কনস্ট্যান্ট জিনিসটা কি? এখন তুমি যদি কনস্ট্যান্ট লিখে বা তুমি যদি পায়ের মানটা চেঞ্জ করতে চাও, তুমি সাপোজ পায়ের মানটা এখানে তুমি অন্য কিছু দিলা, এই জিনিসটা সে করতে দিবে না। এই দেখো, তুমি আর এখানে একটা এরর দেখাইছে, খেয়াল করছো? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ক্লাসে আসো? আমি তো মনে করছি জুম হ্যাঁ হ্যাঁ কাইটে গেল আছে। নাকি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো তোমরা, যে এখানে পায়ের মান যখন আমি এখানে অ্যাসাইন করতেছি, তখন কিন্তু আমার এখানে এরর দেখাচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি এখানে ভাইয়া। এখানে যেটা ঘটছে সেটা হলো, কনস্ট্যান্ট নামে তুমি যদি কোনো ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করে ফেলো, সেটার ভ্যালু আর তুমি চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, ওইটা একদম এখানে ফিক্সড। ঠিক আছে, আর লেট নামে কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করো, ওইটার ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবা। এটাই পার্থক্য কনস্ট্যান্ট আর লেটের। বুঝা গেছে? জি জি ভাইয়া ভাইয়া। বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এই দুইটাই সব থেকে বেশি, এই লেট আর কনস্ট্যান্ট এই দুইটাই সব থেকে বেশি ব্যবহার করব। আরেকটা আছে ভার, যেমন ভার সামথিং। মনে করো ভার দিয়ে একটা ভেরিয়েবল লিখলা হাই, এখানে লিখলাম সামথিং লিখলাম। ঠিক আছে, তখন এটাও কিন্তু সেম কাজ করবে, কিন্তু আমরা এই ভার কখনো ইউজ করবো না। ঠিক আছে, ভার ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট অনেক ইউজ করা হইতো, কিন্তু বর্তমানে না, গত কয়েক বছর ধরে যখন লেটার কনস্ট্যান্ট বের হয়েছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, লেটার কনস্ট্যান্ট চলে আসছে, এই ভার আর কখনোই কেউ ইউজ করে না, কারণ ভারের কিছু প্রবলেম আছে। ভার ইউজ করলে কিছু প্রবলেমে পড়তে হয়, যে কারণে এই ভারটা সবাই অ্যাভয়েড করে। ঠিক আছে, তবে অনেক করে দেখবে ভার ইউজ করা আছে, কিন্তু তোমরা তোমাদের করে কখনোই ভার ইউজ করবা না, সবসময় লেট বা কনস্ট্যান্ট ইউজ করবা। ওকে, তো এটা দেখলাম আমরা লেট বা কনস্ট্যান্ট। আমরা এখানে ক্লিয়ার করে নিই, একটু ক্লিয়ার করলে। আচ্ছা, ক্লিয়ার হলো না, বা তোমরা একটা কাজ করতে পারো, এটা কাইটা দিয়ে আমি এখানে আবার ইন্সপেক্ট করি, কনসোলে যাই। ওকে, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখান থেকে এখানে ক্লিক করলেও ক্লিয়ার হয়ে যেত, অবশ্য সমস্যা ছিল না। ওকে, এখানে আমরা আরেক ধরনের নরমাল একটা ভেরিয়েবল তো দেখলাম। তো তোমরা জানো যে ভেরিয়েবল কত ধরনের আছে, যে যেমন ভেরিয়েবলের ডেটা টাইপ সম্পর্কে তো আইডিয়া আছে তোমাদের, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বলো তো কি কি ডাটা টাইপ আছে ভেরিয়েবলের? ইন্টিজার, ফ্লোট, রাইট ডাবল, রাইট রাইট। আর ক্যারেক্টার, ক্যারেক্টার, আর স্ট্রিং। আর আর কি কি আছে? বুলিয়ান। হ্যাঁ, বুলিয়ান আছে, আচ্ছা, তো পাবলিক টাইপ। রাইট, অনেক ধরনের ডেটা টাইপ আছে। আচ্ছা, এই যে ডেটা টাইপ গুলা, এই ডেটা টাইপ গুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডিক্লেয়ার করে দিতে হয়, যেমন জাভাতে, সিতে ডিক্লেয়ার করে দিতে হয়, বাট জাভাস্ক্রিপ্টে তোমার ডিক্লেয়ার করা দরকার নেই, এটা অটোমেটিক ডেটা টাইপটা সে নিয়ে নিবে। যেমন তুমি যদি এখানে a ইকুয়াল টু 2 লেখো, তাহলে এটা কিন্তু এটা ইন্টিজার টাইপ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, তুমি এই জিনিসটা চেক করতে পারবা, তুমি যদি একটু গুগল করো জাভাস্ক্রিপ্ট চেক ডেটা টাইপ। আমার প্রচুর গুগল করতে হবে, ঠিক আছে? এই সব কিছু মনে থাকবে না, কখনোই কারো মনে থাকে না। তো গুগল তোমার শুধু জানা থাকতে হবে যে জাভাস্ক্রিপ্টের কি কি জিনিস আছে। বাকিগুলো একবার যদি তুমি জানতে পারো, নেক্সট টাইম কাজ করার সময় দেখবা যে গুগলের হেল্প নিয়ে তুমি বের করতে পারতেছো। তো সবসময় মানে জাভাস্ক্রিপ্টের কোনো কোড কখনোই যে তোমার খুব একদম মুখস্থ রাখা লাগবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমরা এখানে যেটা করব, এই যে টাইপ অফ, এই টাইপ অফ দিয়ে তুমি চাইলে একটা ভেরিয়েবলটা চেক করতে পারো। যেমন আমি যদি এখানে দেই টাইপ অফ এ দিলাম, দেখো এই যে এটা নাম্বার টাইপ ভেরিয়েবল বলতেছে, এটা কিন্তু ফ্লোট বলতেছে না, সে বলতেছে নাম্বার টাইপ ভেরিয়েবল। যাই হোক, আমরা এখানে আরেকটা এন্টার দিই, এবার এর অন্য একটা মান দিই,
লেট লেট একবার ডিক্লেয়ার করছে আর লাগবে না, 2.5 দিলাম, 2.5 দিয়ে টাইপ অফ এ দিলাম, এটাও নাম্বারটাই বলতেছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা আরো কিছু দেখি, যেমন আমরা এখানে এ ইকুয়াল টু লিখলাম, সামথিং লিখলাম, এটা তো স্ট্রিং, এটা আমরা বুঝতে পারতেছি। তো টাইপ অফ দিলে দেখবা যে এটার স্ট্রিং টাইপ দেখাচ্ছে আর কি। তো আবার আরেক ধরনের লিখি, যেমন আমরা এ ইকুয়াল টু, আমরা এখানে দিলাম 2,3,4, এটা এটা কি লিখছি বলতো? এই জিনিসটা কি বলি আমরা? হ্যালো, অ্যারে ভাইয়া। অ্যারে অ্যারে, রাইট রাইট, এটা হলো একটা অ্যারে। তো আমরা এটার একটু টাইপ অফটা দেখি। দেখো, এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা টাইপ, যেটাকেও বলতেছে অবজেক্ট। ঠিক আছে, এখানে একটা ভেরিয়েশন বা এখানে জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস মানে একটু ব্যতিক্রম দেখবা নর্মাল ল্যাঙ্গুয়েজের থেকে। নর্মালি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটাকে কিন্তু অ্যারেই বলে, কিংবা পাইথন এটার লিস্ট বলে, বাট জাভাস্ক্রিপ্ট এটা বলতেছে কি অবজেক্ট। বুঝা গেছে? জি ভাইয়া। জাভাস্ক্রিপ্ট ভাইয়া। এটাকে অবজেক্ট নামে চিনে, কিন্তু আমরা এটাকে অ্যারে বলতে পারি বা লিস্ট বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে বলা হয় অ্যারে টাইপ অবজেক্ট, শুধু মানে তুমি জাস্ট অ্যারেই বলতে পারো, কোনো সমস্যা নাই। জাভাস্ক্রিপ্ট ওটা অবজেক্ট বলুক, বাট আমরা এটাকে অ্যারেই বলবো। দেন আমরা এখানে আরেকটা কাজ করব যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখবো, যেমন 2,3,4 কিছু একটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেটে। আচ্ছা, এটা এইভাবে করে নিচ্ছে না, কারণ এখানে বলতেছে আনএক্সপেক্টেড নাম্বার। যাই হোক, এইভাবে করে আমরা ডিক্লেয়ার করতে পারবো না, সরাসরি ডিক্লেয়ার করতে পারবো না, এটা অন্যভাবে ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবার যদি লিখি 2,3,4, এখন মনে হয় না এটা এখানে এইভাবে ডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা, সমস্যা নেই। এরপরে আরেক ধরনের দেখি, আমরা এখানে শুধু যদি ট্রু লিখি, দেন এটাকে আমরা একটু টাইপ অফ দিয়ে এটার চেক করলে দেখবে এটা হলো বুলিয়ান টাইপ অবজেক্ট, এটা হলো বুলিয়ান টাইপ অবজেক্ট। তারপরে তুমি যদি এখানে আরেকটা দাও, আমরা এখানে এ ইকুয়াল টু দিলাম নাল, যদি নাল দাও তখন এটার টাইপ অফটা যদি চেক করো দেখবে এটা হলো নালটাও কিন্তু একটা অবজেক্ট। খেয়াল করছো? জি ভাইয়া। সেখানে নালও কিন্তু এক ধরনের অবজেক্ট, নাল ভ্যালুটাও এক ধরনের অবজেক্ট। দেন তোমরা যদি এখানে আরেক ধরনের ইয়ে দাও যে এ ইকুয়াল টু আনডিফাইন্ড, এগুলো কিন্তু সবকিছু আমাদের লাগবে সামনে, এখন একটু দেখে রাখো, সবকিছু আমাদের লাগবে। আমরা যদি এখানে টাইপ দেখো, এইবার দেখো এখানে একটা পার্থক্য খেয়াল করো, পার্থক্যটা খেয়াল করছো? এখানে যখন আমরা এর ভ্যালু আনডিফাইন্ড ডিক্লেয়ার করছি, এটা টাইপটা কি দিছে বলো তো? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে আনডিফাইন্ড এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা টাইপ। এই জিনিসটা অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু নাই। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে আছে আনডিফাইন্ড টাইপ, কিন্তু এই জিনিসটা একটু ব্যতিক্রম অন্য ল্যাঙ্গুয়েজের থেকে। সো তো মোটামুটি আমরা জাভাস্ক্রিপ্টের যত ধরনের ভেরিয়েবল কি বলে এটারে, ওই ডাটা টাইপ আছে, এটা দেখা হয়ে গেছে। তো এবার আমরা একটু আসি, আমি এখানে দেখাইতেছি কিছু জিনিস, আমরা কোডে যাব, আজকেই কোডে যাব। কোডে যখন যাব তখন এই জিনিসগুলো তখন তোমাদের ইজিয়ার হবে বুঝতে। তো আমরা ইফ কন্ডিশন সম্পর্কে তো জানি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ইফ কন্ডিশন সম্পর্কে জানি আমরা, যদি ইফ ট্রু দেই, মানে ইফ এর ভিতরে যদি আমার ট্রু থাকে, এটার মধ্যে যদি তুমি কিছু একটা দাও, যে সাপোজ আমি এখানে লিখলাম, ও আচ্ছা, কনসোল ডট লগ। এই কনসোল ডট লগ আসলে তেমন কিছুই না, কোনো কিছু আমরা প্রিন্ট করি না বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তখন আমরা কি হ্যাঁ। ব্যবহার করি? হয়তো প্রিন্ট সিতে প্রিন্ট এফ ইউজ Printf। করতাম, কিছু একটা ইউজ করতাম। হ্যাঁ, এই কনসোল ডট লগ হলো তোমার কনসোলে কোন একটা ভ্যালু দেখানোর জন্য কাজ করে, অন্য কোথাও না। মানে এই কনসোল ডট লগ কিন্তু তোমার ওয়েবসাইটে কিছু দেখাতে পারবে না, সে শুধু এই কনসোলের মধ্যে ভ্যালুটা আউটপুট আকারে দেখাতে পারবে। তো আমরা এখানে সাপোজ কিছু একটা লিখলাম যে আই এম ট্রু, আই এম ট্রু, এরকম কিছু একটা লিখলাম, লিখে যদি এবার তুমি এন্টার দাও দেখবে যে আই এম ট্রু, এটা কিন্তু আউটপুট আকারে দেখাচ্ছে। ঠিক আছে, বাট তুমি যদি এখানে সেম জিনিসটার এই ট্রু এর জায়গায় ফলস দিয়ে দাও, ফলস দিলে তোমার এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। তো এই জিনিসগুলো আমরা বুঝি, যেহেতু আমরা একদম ফাইনাল ইয়ারে আছি, তো আমাদের এগুলো বুঝতে তেমন একটা অসুবিধা ইনশাআল্লাহ হবে না। দেন তুমি যদি এখানে আরো কিছু দাও, যেমন ট্রু এর জায়গায় যদি ওয়ান দাও, ওয়ান মানেও কিন্তু ট্রুই বোঝায়, তাই না? এটা তো আমরা জানি, এটা আমরা জানি না যে ওয়ান মানে ট্রু বোঝায়। হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, ভাইয়া। এটা আমরা বুঝি। আবার জিরো মানে ফলস বোঝায়, আমরা যদি জিরো জিরো মানে দিই, false। জিরো মানে কিন্তু এই যে এখানে ফলস দেখাচ্ছে আর কি। সেম ভাবে, আচ্ছা এইটুকু বুঝলাম। তারপর আমরা আরো অনেক কিছুই জানি, যেমন আমি এখানে লিখলাম যে এজ সমান, বা এখানে নাম লিখি যে কালাম ইকুয়াল টু, এখানে লিখলাম হলো 22। ঠিক আছে, আবার সালাম ইকুয়াল টু লিখলাম 33। ঠিক আছে, এখন যদি তোমার এরকম হয় যে কালাম যদি সালামের থেকে ছোট হয়,
কালাম যদি সালামের থেকে ছোট হয় তাহলে এখানে তুমি console.log করতে পারো, console.log। এখানে লিখে দিলা যে কালাম ছোট। এগুলো আমরা মোটামুটি বুঝি যে এটা ইফ কন্ডিশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। কারো কোনো প্রবলেম আছে এই ইফ কন্ডিশনের বুঝতে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা করব, কালাম সালাম লিখছো, ওকে। আরেকটা জিনিস সেটা হলো যে মনে করো তোমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলা যে a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু নিলা 6 মনে করো। ঠিক আছে, আমি দেখো যে এখানে কিন্তু লেট বা কনস্ট্যান্ট কিছু দিচ্ছি না, ঠিক আছে? এইভাবে করে কখনোই করবা না, অবশ্যই ডিক্লেয়ার করে নিবা। তো আমি এখানে লিখলাম যদি a সমান সমান 5 হয় এন্ড b সমান সমান যদি তোমার 6 হয়, তাহলে এখানে প্রিন্ট করলা যে console.log বা এখানে লিখলা যে ট্রু, দুইটাই সমান, দুইটাই ট্রু, এরকম লিখলাম। মানে দুইটাই যদি ট্রু হয় তাহলে তোমার এন্ড অপারেশন কাজ করে, তাই তো? হ্যাঁ, জি ভাইয়া। যদি মানে এন্ড ব্যবহার করব কখন, তখন দুই পাশটাই সমান হইতে হবে, রিকোয়ার্ড যে দুই পাশটাই দুইটাই সমান সমান হইলে হবে। আমাদের এটা হবে, তখন আমরা এন্ড ব্যবহার করি। আর অর কখন ব্যবহার করি? যখন যখন যে কোনো যে কোনো একটা একটা true হয়। সত্যি হইলেই হয়, আরেকটা মিথ্যা হোক বা যা খুশি তা হোক, তাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তখন আমরা অর ব্যবহার করি। আচ্ছা, তো এই জিনিসটা হইলো, এগুলো কমন তোমাদের কাছে, তাই না? এগুলো তো কোনো বিষয়ই না। কারো কোনো জি ভাইয়া। সমস্যা আছে এগুলাতে? এগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। এগুলো বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। তারপর আমি জাস্ট একটু রিমাইন্ড দিয়ে যেতেছি যে জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলো আছে। তোমাদের জাভাস্ক্রিপ্টে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা অন্য ল্যাঙ্গুয়েজে যা করে আসছো এখানে তাই আছে, জাস্ট এই জিনিসটা একটু তোমাদের দেখায় দাও, ঠিক আছে? এই আগে যা দেখে আসছো এইগুলোই তো, এগুলো আজকেই দেখাবো, নেক্সট হলো শুধু কাজ করব। যেমন তারপরে আরো কিছু আছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ঠিক আছে? সব আছে জাভাস্ক্রিপ্টে। তুমি i ইকুয়াল টু 1 দিলা, ফর দিলা, i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল 10, i প্লাস প্লাস, ঠিক আছে? এটা দিলা তুমি। এটা দেওয়ার পর তুমি এখানে console.log কি দিলা, i প্লাস প্লাস, বা শুধু i দিলা তুমি, ঠিক আছে? দেখো কি কি দেখাইতেছে শান্তনা? 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10। Print তোমার কি, তুমি কি ব্যাকএন্ড ফিল পাইতেছো নাকি? জি ভাইয়া। কিছুটা ব্যাকএন্ড ফিল পাইতেছো না? হ্যাঁ, দেখবা সামনে, হ্যাঁ, সামনে দেখবা যে জাভাস্ক্রিপ্টের প্রেমে পড়া যাবে। রিয়েক্ট.জেএস না যখন কাজ করবা না, দেখবা কিরকম লাগে। ব্যাকএন্ড থেকেও অনেকের কাছে এই রিয়েক্ট.জেএস করার পর ব্যাকএন্ড থেকে ওরা রিয়েক্ট.জেএস এ ফিরে আসে। আচ্ছা, তারপরে আরো আছে, দেখো তোমরা যদি এখানে ওই হোয়াইল লুপ ইউজ করতে চাও, এখানে 1 দিলা, 1 দেওয়ার পর হোয়াইল দেওয়ার পর তুমি এখানে দিতে পারো যে ইজ, যতক্ষণ যে তোমার লেস দেন ইকুয়াল 10 থাকবে ততক্ষণ তোমার এই লুপটা চলবে। console.log করো, কি করবে এখানে, যে প্লাস প্লাস, ওই যে আমরা জাভাতে বা ইসে যেভাবে যেভাবে করতাম ওইভাবে তুমি করতে পারো, একই ঘটনা। এই যে হোয়াইল লুপ দিয়েও এই জিনিসগুলো করতে পারো, এগুলো সব সি তে কইরা আসছো তোমরা। তবে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস মানে ডিফারেন্ট আছে, ফর লুপ তো বুঝছো, হোয়াইল লুপও বুঝছো, তাই না? জি ভাইয়া। ওকে, সবাই বুঝছো? তোমরা তিনজনই বুঝছো? জি ভাইয়া। ওকে, দেন এবার আসো আমরা এখানে আরেকটা জিনিস দেখব, কি এটা যায় না কেন, এটা ক্রস করে আরেকবার ওপেন করি, ইন্সপেক্ট কনসোলে যাই। এইবার আমরা মোটামুটি এতগুলো জিনিস বুঝলাম। আমরা অ্যারে ট্র্যাভার্সিং সম্পর্কে জানি, তাই না? তোমরা ছোটবেলায় করছো, মানে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের দিকে হয়তো করছো অ্যারে ট্র্যাভার্সিং এই সি প্রোগ্রামিং এ। অ্যারে ট্র্যাভার্সিং বলতে কি বোঝায় বলতে পারবা কেউ? ভাইয়া একটা অ্যারেকে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমার ট্রাভার্স করা আর কি। রাইট যদি রাইট আমি কোনো রাইট সংখ্যা খুঁজতে চাই। রাইট, এক্স্যাক্টলি। অ্যারে ট্র্যাভার্স মানে তোমার একটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে তুমি রিড করে যাবে, ঠিক আছে? একটা একটা করে রিড করে যাবা, এবং ওই রিড করতে করতে তোমার যেই এলিমেন্টের দরকার সেই এলিমেন্টটা তুমি নিয়ে আসবা। এটা মানে এটার বলা হয় অ্যারে ট্র্যাভার্স করা। তো জাভাস্ক্রিপ্টে আমরা ফর লুপ দিয়ে অ্যারে ট্র্যাভার্স করতে পারি, যেভাবে সি প্রোগ্রামিং এ করে, ওটা তোমরা জানো, এটা আমি দেখায় সময় নষ্ট করব না। বাট জাভাস্ক্রিপ্টে একটা স্পেশাল মানে খুব সুন্দর একটা প্রসেস আছে এই অ্যারে ট্র্যাভার্স করার জন্য। যেমন আমি এখানে একটা অ্যারে লিখতেছি, সাপোজ আমি লিখলাম এখানে
মনে করো লিখলাম জামাল, তারপরে লিখলাম কামাল, জামাল কামাল, তারপর মনে করো লিখলাম এখানে ইরা লিখলাম। এই তিনটা ভ্যালুকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এবার অ্যারে ট্রাভার্স করার জন্য জাভাস্ক্রিপ্টে যে জিনিসটা করতে হবে তোমার, এটা তো একটা লিস্ট, এটা হলো আমাদের একটা লিস্ট। তো এখানে এ ডট ম্যাপ, এ ডট ম্যাপ লিখে তুমি এখানে যেটা করবা, এটার ভিতরে একটা ভ্যালু দিবা ডি। সাপোজ এখানে আমরা ডি দিলাম, ডি দিয়ে, ডি মানে হলো যে এটা এইভাবেও নিতে পারো, অথবা এটা বুঝতে একটু সমস্যা হলেও কোনো সমস্যা নাই, বোঝার দরকার নেই, জাস্ট দেখো। আমি এখানে ডি লিখলাম, ডি লেখার পর আমরা এখানে কনসোল কনসোল ডট লগ করলাম, এখানে লিখলাম ডি। ডি লেখার পর এই জিনিসটাকে আমরা ব্র্যাকেট করলাম। আচ্ছা এখানে এটা কি সমস্যা করছে, ও আচ্ছা আমরা লাস্টে একটা এই দিইনি। ওকে, দেখো তো এখানে কি দেখাচ্ছে, জামাল কামাল এটাকে দেখাচ্ছে। হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছে। তো এই জিনিসটা জাস্ট আমি এতটুকু বইলা দিই তোমাদেরকে, আমরা কনসোল ডট লগ করছি কাকে, এই ডি কে না, ডি কে। ডি কে, হ্যাঁ। এবার এখানে দেখো আমি এ ডট ম্যাপ নামে কিছু একটা লিখছি, এটাকে বলা হয় ম্যাপ করা বা ম্যাপ ফাংশন, জাভাস্ক্রিপ্টের ম্যাপ ফাংশন। আমাদের এ কি ছিল, এ ছিল একটা অ্যারে, রাইট? জি ভাইয়া। এ ছিল একটা অ্যারে। তো এই ম্যাপ ফাংশন কি করে, এই ম্যাপ ফাংশনটা তোমার কোনো একটা জাভাস্ক্রিপ্টের অ্যারে পুরাটাকে ট্রাভার্স করে। তুমি এই ম্যাপ ফাংশনের ভিতরে দেখো আমি এখানে যে একটা কোড লিখছি, এটা এটাও কিন্তু একটা ফাংশন, এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন, এটা আমরা পরে জানবো আস্তে আস্তে, জাস্ট বুঝে জেনে রাখো এটা কল ব্যাক ফাংশন। আমি এখানে ES6 সিনট্যাক্স ইউজ করছি। এই কল ব্যাক ফাংশন যেটা করতেছে, সে কনসোল ডট লগ করে এই ডি এর ভিতরে তোমার এই অ্যারেটার প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে ঢুকে লুপ হইতেছে এই ম্যাপ ফাংশনের ভিতরে, সেই এই জিনিসটা অটোমেটিক লুপ হইছে, লুপ হয়ে সে তোমাকে যে ভ্যালুগুলো দেখানোর দরকার সেই ভ্যালুগুলো দেখাই দিতেছে, জাস্ট এইটাই। তো এরকম জাভাস্ক্রিপ্ট অনেক মানে ইজি ইজি ফিচার আছে, যেগুলো তুমি যখন কাজ করতে যাবা তখন আস্তে আস্তে এই জিনিসগুলো তোমাদের অভ্যাস হবে, মানে আস্তে আস্তে বুঝতে পারবা। তো প্রথম দিকে একটু বুঝতে কমপ্লেক্স হইতে পারে, বাট আমি তোমাদেরকে কিছু কাজ দিব বাসায় প্র্যাকটিস করার জন্য, অবশ্যই টাইম বের করে এই কাজগুলো করবা। যদি তোমরা এই কাজগুলো করো তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট সহজ মনে হবে। বাট যদি প্র্যাকটিস না করো দেখবা যে জাভাস্ক্রিপ্ট কিন্তু এই সিনট্যাক্স গুলোর সাথে ফ্যামিলিয়ার হইতে পারবা না, ফ্যামিলিয়ার না হইলে তখন কঠিন মনে হবে সামনের সামনের ক্লাসগুলা। ওকে, তো মোটামুটি এই পর্যন্ত আমরা কনসোলে কাজ করছি, এইবার আমরা একটু কোডে চলে যাব। আচ্ছা 9:27 বাজে, আমরা কোডে একটু কাজ করার পর আমরা 10 মিনিটের একটা ব্রেক নিব। আপাতত এখানে আমরা কি দেখাই যে, আচ্ছা এই পর্যন্ত তো ঠিক আছে, আমাদের এখানে কোনো সমস্যা নাই। এবার আসো জাভাস্ক্রিপ্টের কোড তুমি কোথায় করবা। জাভাস্ক্রিপ্টের কোড করতে হয় তোমার এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এবং তোমার সবসময় জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবা ঠিক বডি ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার উপরে, ঠিক আছে, এটার উপরে। এটা হলো স্ট্যান্ডার্ড নিয়ম জাভাস্ক্রিপ্টের কোড লেখা, তোমরা এটার ভিতরে লিখবা। এখন তুমি যদি এখানে একটা কনসোল ডট লগ লেখো, এটা জাভাস্ক্রিপ্টের কোড, দেখো আমরা লিখতেছি এখানে কনসোল ডট লগ লিখলাম যে হ্যালো, এখানে হ্যালো লিখলে, হ্যালো লেখার পর তুমি যদি এটা রিলোড দাও এখানে কিন্তু কিছুই দেখতে পারবা না, তাহলে এটা কই দেখতে পারবা বলো তো? ওই যে ইনস্পেক্টে যে কনসোলে। কনসোলে। রাইট, তুমি যদি ইন্সপেক্ট করো কনসোলে যাও, এই দেখো এখানে তোমার, তুমি এটা যতই রিলোড দাও, ঠিক আছে, এই হ্যালো কিন্তু তোমার যাবে না, এই হ্যালো তোমার যাবে না, কারণ এটা তুমি একেবারে এটার সাথে ফিক্স করে দিচ্ছ তোমার কোডের মধ্যে যায়, ঠিক আছে। এই হ্যালো কিন্তু তোমার এখানে সেট হয়েই আছে। বা তুমি যদি এখানে চাইলে তুমি এখানে পুরো একটা গল্প লিখে দিতে পারো, যেমন আমি এখানে একটা লরেম ইপসাম লিখে দিই, দেখো এই লরেম ইপসামটা যদি আমি এখানে কাট করে এই হ্যালোর জায়গায় লিখে দিই, এটা একদম এখানে ফিক্স হয়ে যাবে, এই দেখো এই জিনিসটা এই জায়গায় চলে আসছে, এটা এখান থেকে যাচ্ছে না। সেম ভাবে তুমি এই কনসোল ডট লগের ভিতরে যা যা করছি আমরা সব কিন্তু এটার ভিতরে করতে পারো, যেমন 1+2 যদি দাও, 1+2 দেওয়ার পর রিলোড দাও, তাহলে এখানে ওই আউটপুটটা 3 দেখাচ্ছে, ঠিক আছে। মানে তুমি তোমার জাভাস্ক্রিপ্টের কোড গুলো এটার ভিতরে করবা, আউটপুট তুমি তোমার এই জায়গাতে কোথাও দেখতে পারবা না, এটা হলো কথা। তোমার আউটপুট দেখতে হবে কোথায়, দেখতে হবে হলো তোমার এই ব্রাউজারে এসে, এই ব্রাউজারের এই কনসোলে এসে তোমার আউটপুট দেখতে হবে। তবে হ্যাঁ, তুমি চাইলে এই ভিজুয়াল স্টুডিও কোডেও আউটপুট দেখতে পারো, সেটা আমরা আরো পরে যখন নোড.জেএস নিয়ে কাজ করব বা এগুলো নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখবো।
ঠিক আছে, বুঝা গেছে এই পর্যন্ত? জি ভাইয়া জি ভাইয়া। বুঝতে পেরেছি। ভাইয়া ও ওকে, ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা একটা ছোটখাটো কাজ করি। যেমন আমরা এখানে জাস্ট দেখানোর জন্য লিখতেছি যে একটা ভেরিয়েবল নিলাম, মনে করো এ নামে নিলাম হ্যালো, আর একটা ভেরিয়েবল নিলাম লেট বি, নিলাম ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে তো চাইলে আমরা এটার ভিতরে লিখতেই পারি, তাই না? এ প্লাস আমরা একটা এখানে মাঝখানে একটা ফাঁকা দিয়ে বি। এই প্লাস কি করে? প্লাস হলো কনক্যাটেনেট করে, জাভাস্ক্রিপ্টের কনক্যাটেনেট করে হলো প্লাস। তুমি এটাকে সেভ দিলা, সেভ দেওয়ার পর রিলোড দিলা, তাহলে তোমার এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। ওকে, আমরা কনসোলে আমাদের আউটপুটটা সুন্দর মতো দেখতে পারতেছি, বাট আমরা কি কনসোলেই শুধু দেখবো? আমরা কি আমাদের ব্রাউজারে দেখবো না? আবার ব্রাউজার দেখতে চাই। আমরা ব্রাউজারও দেখতে চাই, রাইট? ঠিক আছে, আমাদের শুধু কনসোল দেখতে ভালো লাগে না, আমাদের কনসোলে আমরা দেখতে পারবো, বাট নরমাল ইউজার তার কনসোলে যায় যা দেখবে না, ওরা হলো ব্রাউজারে দেখতে চাবে। ওকে, তাহলে আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করি। তো প্রথম কাজ যেটা আমরা করব, জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে কাজ করব, ডম। ঠিক আছে, এটা আমি আপাতত একটু এগুলোরে থাকুক, এগুলো সমস্যা নেই, এখানে আছে থাকুক। আমি তোমাদেরকে এখানে হ্যাশ বা হ্যাশ না, এই যে জাভাস্ক্রিপ্ট কমেন্ট করতে হয় এভাবে, এখানে আমরা লিখবো ডম, ডম নিয়ে কাজ করবো। তার আগে আরেকটা জিনিস বলি, আমরা তো স্ক্রিপ্ট ট্যাগ এখানে লিখতেছি, তুমি স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু যত খুশি ইউজ করতে পারো, স্ক্রিপ্ট ট্যাগ নিচে নিচে যত খুশি ইউজ করতে পারো, একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তুমি সব কোড করে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সব কোড করে রাখতে পারো, এরকম আলাদা আলাদা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েও করতে পারো, বাট বেস্ট ওয়ে হইলো তোমরা কখনোই এইভাবে স্ক্রিপ্ট, নিজেদের কোড কখনো এইভাবে স্ক্রিপ্টের ভিতরে লিখবা না। ঠিক আছে, তোমরা যেটা করবা, এখানে আমার এগুলো আছে তো সমস্যা নাই, তোমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, জেএস ফাইল বানাই নিবা। এখানে মনে করো আমি লিখলাম main.js, বা যে কোনো তোমরা একটা জেএস ফাইল বানাই নিবা। এই main.js যেটা, এইটার ভিতরে আমাদের সব জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমরা রাখবো। লাইক আমি যদি এটাকে কাট করে নিয়ে আসি, এটাকে কাট করে নিয়ে এসে main.js এর মধ্যে রাখি। ওকে, ঠিক আছে, তাহলে বাকিগুলো আমার দরকার নেই, এগুলো আমি ফালাই দিচ্ছি। এগুলো ফালাই দেওয়ার পর আমার কিন্তু main.js লেখা হয়েছে, এটা অবশ্যই index.html এর সাথে লিংক করতে হবে। তো লিংক কেমনে করি আমরা জাভাস্ক্রিপ্টকে? স্ক্রিপ্টের মধ্যে src সোর্স, এটার মধ্যে তুমি ওই main.js টা লিংক করে দাও, দ্যাটস ইট। তোমার এটা লিংক আপ হয়ে গেছে। এবার তোমরা যদি এটাকে রিলোড দাও ওয়েবসাইটকে, দেখবে যে ওই জিনিসটাই তোমার এখানে আছে, এরকম যায় না, ওই জিনিসটা আছে। কিংবা তোমরা যদি এবার main.js যেটা, এটাকে আমি এখানে স্প্লিট রাইট করে এই পাশে নিয়ে নিতেছি, এখান থেকে তোমরা যদি ই করতে চাও, সাপোজ আমি এখানে console.log না দিয়ে আমি সেম জিনিসটাকে অ্যালার্টের মধ্যে দেখতে চাই, অ্যালার্ট, আমি এখানে console.log এর ভিতরে বদলে অ্যালার্ট দিলাম। অ্যালার্ট, অ্যালার্ট দিলে যেটা হবে, আমার ওয়েবসাইটের মধ্যে যে একটা অ্যালার্ট চলে আসবে, যতবার রিলোড দিবা ততবার এটা আসবে। আমি ওকে দিলাম, যতবার রিলোড দিবা ততবার প্রথমে এই যে এটা আসবে, এটা আইসা তারপর তোমার ওয়েবসাইট রিলোড হবে। তো বুঝা গেছে এই পর্যন্ত main.js জিনিসটা কি করলাম আমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তো আমরা এবার আমাদের কাজ করার এনভায়রনমেন্ট রেডি হয়ে গেছে, আমরা চাইলে এখানে কাজ শুরু করে দিতে পারি। তো প্রথম কাজ যেটা করব, আমরা এই মেন ফাংশনের ভিতরে মনে করো আমরা কি করতে চাই, যে ওই রেড লাইট গ্রিন লাইট একটা আছে না, গেম আছে না, স্কুইড গেম দেখছো? হ্যাঁ হ্যাঁ, স্কুইড গেম। স্কুইড গেমের মধ্যে একটা গেম আছে না, রেড লাইট গ্রিন লাইট, আসলে একটা রেড লাইট গ্রিন লাইটের কিছু একটা মানে, যেমন আমরা এখানে একটা বাটন দিলাম, সাপোজ বাটনের মধ্যে লিখলাম এটা হলো রেড লাইট। তো আমরা চাই এই রেড লাইটে ক্লিক করলে তোমার একটা লাল বাতি জ্বলবে, ঠিক আছে? আবার আমরা এখানে একটা বাটন দিলাম, মনে করো এখানে আমরা লিখলাম গ্রিন লাইট, আমরা চাই গ্রিন লাইটে ক্লিক করলে একটা সবুজ বাতি জ্বলবে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট যেটা করে, ডম মানে যেটা বোঝায়, ঠিক আছে? ডম কি জিনিস, তোমরা যদি একটু গুগলে সার্চ করো হোয়াট ইজ ডম, হোয়াট ইজ ডম, ডম হইলো তোমার ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে? তোমরা যে দেখবে যে developer.mozilla.org, ওরা হইলো যে জাভাস্ক্রিপ্টের মানে সম্ভবত জাভাস্ক্রিপ্টের যে জনক, সে হলো যে মজিলাতে দিয়ে কাজ শুরু করছিল আর কি, যে কারণে মজিলা হলো জাভাস্ক্রিপ্টের সব ডকুমেন্টেশন প্রোভাইড করে। দেখবে যে জাভাস্ক্রিপ্টের বেশি অনেক ডকুমেন্টেশন তোমার মজিলাতে দেওয়া আছে। তো ডম হইলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই জিনিসটা আসলে কি জিনিস? এটা হলো তোমার ভাইয়া একটা কোশ্চেন করি মাঝখানে। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া আমরা যে মানে একবার যখন তৈরি করি, তখন ওখানে তো অনেকগুলা ইয়ে দেই, যেমন কন্টাক্ট আস, হোম, অ্যাবাউট।
তো কন্টাক্ট আসে যখন ক্লিক করি তখন দেখা যায় যে অন্য একটা পেজে গিয়ে তারপর ধরেন কন্টাক্ট ফর্ম আসলো বা অন্য একটা পেজ আসলো, তো আচ্ছা। এটা কি জাভাস্ক্রিপ্টের কাজ? মানে আমার না অন্য একটা পেজে গিয়ে অন্য একটা না না, এটা জাভাস্ক্রিপ্টের কাজ না, এটা HTML এর কাজ। HTML এর কাজ যেমন তুমি যদি এ দাও, এখানে লিখলাম মনে করো কন্টাক্ট আস, ঠিক আছে? এখানে তুমি যদি জাস্ট একটা কাজ করো, সাপোজ এখানে আমি কন্টাক্ট ডট এইচটিএমএল লিখলাম, হ্যাঁ, এখানে এখানে তুমি যেটা করবা যে এখানে নিউ ফাইল দিলা কন্টাক্ট ডট এইচটিএমএল সাপোজ, ঠিক আছে? তুমি এই জায়গাতে HTML ফাইল দিলাম, মনে করো এখানে তুমি লিখে দিলা যে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট আস, কিছু একটা লিখে দিলা। এবার তোমার এখানে এই জায়গাতে তো নরমালি যেটা হয় যে তুমি যেটা রিলোড করো তখন তোমার এই যে কন্টাক্ট আছে যখন ক্লিক করবা, এটা তো এই পেজে এখানেই আছে, তুমি বলতেছো এটাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, তাই কি? অন্য একটা ট্যাব ওপেন হয়ে অন্য ওখানে একটা ট্যাব ধরেন ওপেন অন্য হবে, একটা ওইটা ডিজাইন ওইটা আসলো। জাভাস্ক্রিপ্টের কাজ না, ওইটা HTML এর কাজ। সেটা হলো টার্গেট ব্ল্যাঙ্ক, জাস্ট এইটুকু কাজ করতে হবে, আর কিছু না। এটা দিলেই তোমার এটা হয়ে যাবে। এটা দিলা, ক্লিক করলে এই অন্য ট্যাবে চলে গেছে। এটা কি জানতে চাইছিলা? হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই জানতে আচ্ছা, চাচ্ছিলাম। এটা হলো তারপর তো ভাই যেটা খুললাম অন্য অন্য একটা ইয়ে করলাম, তারপর ওটাতে আবার আমি যদি এখানে ডিজাইন করতে চাই এখানে এই পেজটাতে আরেকটা এই ডিজাইন পেজটাকে করবো। ডিজাইন করবা, হ্যাঁ এই পেজটাকে ডিজাইন করে নিবা জাস্ট। আচ্ছা। ওকে, দেন আচ্ছা, যেটা করতেছিলাম আমরা ডম সম্পর্কে একটু আইডিয়া নিতেছিলাম। তো ডমের জন্য তোমরা আরো ভালো বুঝতে পারবা যদি তোমরা একটু ডম W3 স্কুল লেখো। W3 স্কুল অবশ্যই এটা ঘাটবা, ঠিক আছে? আমাদের রেফারেন্স হবে কিন্তু এই W3 স্কুল, কারণ এটার মধ্যে জাভাস্ক্রিপ্টের সব আছে। আমাদের রেফারেন্স হিসেবে কোনো কিছু ভুলে গেলে তোমরা আমরা বই ব্যবহার করি না, তো বইয়ের বদলে আমরা এই w3schools.com ব্যবহার করব, এখান থেকে এটা ব্যবহার করলেই হবে। তো ডম জিনিসটা কি, এখানে বলছে যে when a page is loaded the browser creates a document object model of the page। মানে তোমার যখন একটা পেজ রিলোড করা হয়, এইটার ভিতরে তোমরা যা যা দেখতেছো, যেমন এখানে একটা H1 আছে, এখানে একটা বাটন আছে, দুইটা বাটন ট্যাগ আছে, এখানে অনেক কিছু আছে। এই প্রত্যেকটা জিনিস হলো তোমার ডকুমেন্ট অবজেক্ট মডেলের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা জিনিস তোমার ডমের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই ডকুমেন্ট অবজেক্ট মডেলকে আমরা সংক্ষেপে ডম বলি। তো দেখো তোমার এখানে একটা লিস্ট দিছে ওরা, যে প্রথমে তোমাদের ডকুমেন্ট থেকে শুরু হয়। ডকুমেন্টের ভিতরে প্রথমেই থাকে কে বলতো? সবার আগে কে থাকে? HTML ফাইলটা। HTML ফাইল না, HTML ট্যাগ। হ্যাঁ, HTML HTML tag, ট্যাগ, হ্যাঁ। কারণ আমরা জানি কি HTML ট্যাগের ভিতরে কিন্তু আমাদের সবগুলা ট্যাগ থাকে, রাইট? জি ভাইয়া। তারপরে থাকে একপাশে আছে হেড, এই হেডের ভিতরে আমরা জানি টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেলের ভিতরে একটা টেক্সট থাকে। ওরা দেখো এটা হলো আমাদের প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে এটা একটা চাইল্ড, তার ভিতরে এটা একটা চাইল্ড, এই টাইটেলের ভিতরে যে টেক্সট লিখছে ওইটা আরেকটা চাইল্ড। সেম ভাবে বডির ভিতরে থাকে হলো তোমার অ্যাঙ্কর ট্যাগ থাকে, H1 ট্যাগ থাকে, বা বিভিন্ন ধরনের ট্যাগ থাকে। এই ট্যাগ গুলো হলো এই বডির চাইল্ড, ঠিক আছে? আবার এই এ ট্যাগের একটা আরেকটা চাইল্ড হলো href। তোমার যদি এটার ভিতরে আরো ট্যাগ থাকে তাহলে তারা সবাই প্যারেন্ট হবে, ওই ট্যাগের ভিতরে যদি আরো কিছু থাকে তারা সবাই ওই ট্যাগের চাইল্ড হবে। তো বুঝা গেছে প্যারেন্ট চাইল্ড সিকোয়েন্সটা? ওকে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের প্যারেন্ট চাইল্ড সিকোয়েন্স কোনটা। যেমন কিছু কিছু আছে ওগুলা প্যারেন্ট ছাড়া অচল, কিছু কিছু ট্যাগ আছে, যেমন একটা ট্যাগ হলো তোমার ULLI। এই ULLI সম্পর্কে জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লিস্ট আর হ্যাঁ, লিস্ট। লিস্ট। এই লিস্ট কিন্তু তোমার প্যারেন্ট ছাড়া অচল, যে UL ছাড়া সে অচল, তাই না? UL ছাড়া সে কিন্তু চলতে পারে না। তুমি যদি দাও, এই যে এখন সে আসছে, বাট তুমি যদি UL-টা না দাও তখন কিন্তু সে ঝামেলা শুরু করে, ঠিক আছে? আমি যদি UL-টা না দেই এখন হয়তো ঝামেলা করবে না, সে লিস্টের মতো করে দেখাবে, কিন্তু তাও একটু ঝামেলা কিন্তু হয়েছে, ঠিক আছে? এই UL আর LI, LI-টা হলো UL এর উপর ডিপেন্ডেন্ট। আবার আরেকটা আছে টেবিল। টেবিল নিয়ে কাজ করছো তোমরা? জি ভাইয়া করছিলাম। টেবিলের ভিতরে কে থাকে? TR। TR এর ভিতরে থাকে TR, TD। 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 তো এরাও কি, এরা হলো যে প্যারেন্ট চাইল্ড, এবং এরা কিন্তু ডিপেন্ডেন্ট, এরা কিন্তু এছাড়া চলতে পারে না। টেবিলের ভিতরে তোমার থাকে TR, এই TR এর ভিতরে থাকে মনে করো TD থাকে বা কিছু একটা থাকে। যেমন আমরা এখানে লিখলাম যে কিছু একটা লিখি, মনে করো জাস্ট এখানে কিছু একটা লিখলাম। আবার এখানে আমরা বর্ডার একটা দিই, বর্ডার 1, এখানে দিলাম বর্ডার 1। তাহলে যেটা হবে, কই গেল টেবিলটা?
কোথাও ভুল করে ফেলছি। ও এটা মেইনের ভিতরে দিইনি আমি, বললাম মেইনের ভিতরে রাখতে হবে। আচ্ছা ওই যে একটা টেবিল এখানে আসছে, তো এখানে এই যে টিআর টিডি এরা হলো সবাই, এই টেবিলের চাইল্ড হলো টিআর, টিআর এর চাইল্ড হলো টিডি, এগুলো হলো সব ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। আচ্ছা, তো এই ডম নিয়ে যখন যদি আমরা কাজ করতে যাই তখন সবার আগে তোমরা দেখবা যে সবার আগে কি আসছে এখানে, ডকুমেন্ট। খেয়াল করছো সবার আগে কি আসছে? ডকুমেন্ট। ডকুমেন্ট। ঠিক আছে, এই ডকুমেন্ট কিন্তু আমরা এখানে কোথাও দেখতে পারতেছি? বলতো কই আছে ডকুমেন্ট? কোথাও কি আছে? এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল আছে, হেড আছে, ডকুমেন্ট কি আছে? না ভাইয়া। ডকুমেন্ট কিন্তু এখানে নাই, ডকুমেন্ট এখানে থাকে নাই, ডকুমেন্টটা সবার আড়ালে লুকায় থাকে। ঠিক আছে, এই ডকুমেন্টটা যদি আমরা দেখতে চাই, আমরা এখানে console.log এর ভিতরে আমরা যদি একটু ডকুমেন্ট লিখি, দেখো এখানে ডকুমেন্ট আছে একটা, আমরা console.log এর ভিতরে ডকুমেন্ট লিখলাম, লেখার পর এটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে যাওয়ার পর কনসোল, এই দেখো এখানে একটা ডকুমেন্ট নামে কিছু একটা আছে যেটা তোমার খুলতে বলতেছে, আমরা এটা খুললাম। এই ডকুমেন্টটা যদি ওপেন করো দেখবে এইটার ভিতরে তোমার ফুল ওয়েবসাইটটাই আছে। তোমার যে হেড ট্যাগটা আছে, তোমার বডি ট্যাগটা আছে, এই বডি ট্যাগের ভিতরে মেইন আছে, তুমি যা যা লিখছো সব কিন্তু এই ডকুমেন্টের ভিতরে আছে। বুঝতে পারছো? সব তোমার এই ডকুমেন্টের ভিতরে আছে। তো এটা হলো তোমার ডকুমেন্ট বা ডমের প্রথম ধাপ, যে তোমার ডকুমেন্টটা, এই ডকুমেন্ট দিয়েই তুমি যেটা করতে পারবা, তোমার প্রত্যেকটা ইলামেন্টকে বা প্রত্যেকটা ট্যাগকে, আমরা ট্যাগ বলবো না এগুলারে, এগুলো এখন থেকে বলবো ইলামেন্ট, তোমার এই প্রত্যেকটা ইলামেন্টকে তুমি অ্যাক্সেস করতে পারবা। এটাই হলো জাভাস্ক্রিপ্টের পাওয়ার, যে তুমি ডকুমেন্ট দিয়ে প্রত্যেকটা ইলামেন্টকে অ্যাক্সেস করতে পারবা। বাট সেটা কিভাবে করবা? সেটা করতে হলে তোমাকে কয়েকভাবে করতে পারো। যেমন আমরা আইডি সম্পর্কে জানি, তাই না? জি জি আইডি, ভাইয়া। আইডি ক্লাস, এদেরকে কি বলা হয় বলো তো? এদের একটা নাম আছে, এদের নামটা কি বলতে পারবা? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তো অবশ্যই, এর অবশ্যই অ্যাট্রিবিউট, বাট অ্যাট্রিবিউট ছাড়াও এদের আরেকটা নাম আছে। এদের আরেকটা নাম আছে, তোমরা যদি গুগলে সার্চ করো যে HTML CSS না, CSS না, HTML সিলেক্টরস, HTML CSS, আচ্ছা HTML CSS দিলে হয়, তো CSS সিলেক্টরস, এদের নাম হইলো তোমার সিলেক্টরস। হ্যাঁ, এই আইডি ক্লাস এদেরকে বলা হয় সিলেক্টর, কারণ এর মাধ্যমে তুমি কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা ট্যাগের ভিতরের কোনো কিছুকে তুমি সিলেক্ট করতে পারো, এই জন্য এদের নাম হলো সিলেক্টর। তো আমরা এখানে একটা আইডি দিই, হ্যাঁ, যেমন আমরা এটার নাম দিলাম রেড, এটার নাম দিলাম গ্রিন। আমাদের এখানে কোনো ক্লাস এখনো দেওয়া নাই, আমরা এখানে একটা করে ক্লাসও অ্যাড করি, এই বাটন দুইটার মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করি। সাপোজ আমরা এখানে দিলাম বাটন বিটিএন নামে একটা ক্লাস দিয়ে দিলাম, এই বিটিএন ক্লাসটাকে আমরা স্টাইলর সিএসএস এর মধ্যে যে একটু অ্যাড করে দিই, আমাদের সুবিধা হবে। আমরা এখানে বিটিএন লিখলাম, আমরা এখানে একটা উইডথ দিতে পারি, আমরা আপাতত 200 পিক্সেল একটা উইডথ দিই, এন্ড একটা হাইট আমরা দিলাম 100 পিক্সেল একটা হাইট দিয়ে দিই, 100 পিক্সেল বেশি বড় হয়ে যায়, 50 পিক্সেল একটা হাইট দিই। দেন এটার কালার দিব না আমি এখন, কালার দিতে পারি, কালার মানে টেক্সটের যে কালার সেটা আমার হবে হোয়াইট, টেক্সটের কালারটা হোয়াইট থাকুক। আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম মনে করো 10 পিক্সেল, আর এখানে বর্ডার আপাতত দিলাম না। আমরা এখানে বাটনের মধ্যে একটা হোভার ইফেক্ট দিতে পারি, হোভার ইফেক্ট হইতে পারে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্ল্যাক একটা কালার দিয়ে দিলাম, ওকে চলবে। আর এখানে আমরা দুইটা কালার নিব, একটা হলো রেড নামে একটা ক্লাস নিলাম, যেটার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, এবং আমরা এই ক্লাসটারে এর যা আছে থাকুক। আর গ্রিন নামে একটা ক্লাস নিব, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে তোমার গ্রিন। ওকে ঠিক আছে, ডান। এবার আমরা যেটা করব, বাটন এখানে হোভার লিখতে হবে। থ্যাংক ইউ, হোভার। এটা থ্যাংক ইউ, এটা খেয়াল ছিল না আমার। এখানে আমি হোভার লিখে দিলাম, হোভার লেখার পর তোমার ওকে, আমরা এখানে বাটন নিচ্ছি, বাটনের পর এখানে রেড, রেডের জায়গায় রেড হবে, আর এখানে আমরা গ্রিন দিয়ে দিব, ডান। তাহলে আমাদের এটা যদি দেখি কেমন, ওকে ঠিক আছে, রেড গ্রিন, এবং এটা হোভার করলে কিছু একটা আসে। এটা আমরা কার্সরটা একটু চেঞ্জ করতে পারি, প্লাস এটার একটা মিডলে নিয়ে আসতে পারি আমরা চাইলে। আমরা এটাকে মিডল আনতে যদি চাই, এই বাটন দুইটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখবো, যে ডিভ ক্লাস দিলাম, সাপোজ বাটন গ্রুপ নামে একটা ক্লাস দিয়ে দিলাম, এইটার ভিতরে আমরা বাটন গুলো রেখে দিব, এইটার ভিতরে বাটনটা রাখলাম। এবার এই যে বাটন গ্রুপ যেটা আছে,
ডট বিটিএন গ্রুপ, এই বিটা বাটন গ্রুপটাকে আমরা একটা উইথ দেই, সাপোজ 80%, একটা উইথ দিলাম, প্লাস এটাকে আমরা মার্জিন দুই পাশ থেকে কত দেয়, 0 অটো করে দিই। 0 অটো করলে এটা একদম মিডলে চলে আসবে। দেখি মিডল আসছে কিনা, না আসে না। একটা বর্ডার দিলে বেটার হবে, 1 পিক্সেল সলিড হ্যাশ সিসিসি একটা বর্ডার দিয়ে। ওকে ঠিক আছে, এটা মিডলে আসছে, এই যে এটা দেখা যাচ্ছে হালকা মিডলে আসছে। এটাকে আমরা একটু মার্জিন টপ থেকে 10 পিক্সেল, টপ বটম থেকে 10 পিক্সেল ছাড়ি, বেটার হবে। ওকে, দেন এখানে একটা কাজ করতে হবে আমাদের, মেইনের মধ্যে এখানে ওভারফ্লো হিডেন রাখতে হবে, নয়তো এটা নিচে নেমে যেতেছে। ওভারফ্লো আমরা হিডেন রাখলাম, হিডেন রাখলে ঠিকঠাক আছে। আর একটা কাজ করবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি রাখি বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম, সাপোজ এখানে কি কালার দেওয়া যায়, চকলেট কালার দিয়ে দিই। আর এটারে ফ্লেক্স, একটু ডিসপ্লে ফ্লেক্স মারি, ফ্লেক্স। আর এটা হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে এটা হলো আমাদের একদম মিডল আছে। আচ্ছা, এই কালারটা খুব একটা ভালো লাগতেছে না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিই, এতে ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নেই। আর এটাকে আমি একটু কিছু একটা করে দিই, চলবে। আচ্ছা চলবে আপাতত যা আছে। আর এখানে আমরা যদি একটু কার্সর নেই, কার্সরটা নিলে কিছু একটা পয়েন্টার নিলে, এখানে কার্সর পয়েন্টার এটা যদি দিয়ে দিই, তাহলে বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা হ্যান্ড পয়েন্টার আসবে। রিলোড দিলাম, এই যে এখন ঠিক আছে, মোটামুটি বোঝা যায় নাকি? ঠিক আছে না এখন কিছুটা? জি ভাইয়া ঠিক আছে। ওকে ঠিক আছে, আরো সুন্দর করা যায়, বাট ওইদিকে আমরা সময় নষ্ট না করি। আমরা এখন যেটা করব, আমরা চাই এই রেড লাইটে যখন ক্লিক করবো, আমাদের এটার নিচে একটা বক্স থাকবে, যে বক্সটার কালার চেঞ্জ হবে, যে বক্সটা হয়তো রেড হবে কিংবা গ্রিন হবে, কিছু একটা হবে আর কি। ওকে, তাইলে আমরা এখানে যেটা করবো, আগে বক্সটা একটু বানায় নিই। আমরা এটা নিচে, এই ডিপের নিচে একটা আরেকটা ডিপ বানাবো। এখানে আমরা একটা ডিপ বানাইলাম, প্লাস এখানে লিখলাম বক্স নামে। এই বক্সের ভিতরে আমরা যেটা করব, আমরা এখানে একটা আইডি দিলাম, এই আইডিও বক্স দিলাম। তোমার ক্লাসের নাম বক্স দাও, আইডি নাম বক্স দাও, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঝামেলা করবে না তোমার। হ্যাঁ, তোমার ক্লাসের নাম আইডি নাম একই দিতে পারো, ডিফারেন্ট রাখতে পারো, এটা তোমাদের কাছে। এই এই বক্স হলো তোমার ক্লাস, এবং তুমি যদি কোনো ক্লাসকে ধরতে চাও ডট দিয়ে ধরবা, আর আইডি কে ধরতে চাইলে হ্যাশ দিয়ে ধরবা। ঠিক আছে, এটুকু তো আমরা জানি, তাই না? জি ভাই। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো, এই বক্সটার একটা শেপ দেই। এটা আমরা হাইট দিলাম মনে করো 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল, আর এটাকে আমরা মার্জিন দিলাম উপর নিচ থেকে 10 পিক্সেল অটো। এটা তাহলে মিডলে চলে আসার। ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার নরমালি এটার কালার দিলাম আমরা ব্ল্যাক, বোঝার সুবিধার্থে আমরা এটা কালার দিয়ে রাখলাম ব্ল্যাক। তাহলে এটা আমাদের একদম মিডলে আছে। এখন আমরা চাই যখন আমরা রেড লাইটে ক্লিক করব, আমার এই বক্সটা রেড হবে, যখন আমরা গ্রিন লাইটে ক্লিক করব তখন আমাদের এই বক্সটা গ্রিন হবে, এরকম কিছু একটা বানাইতে চাই আমরা। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার ডমের কাজটা চলে আসে। ঠিক আছে, তোমাদের ডমের জিনিসটা এখানেই চলে আসে। যেমন আমরা যদি চাই যে আমাদের এই যে রেড বাটনটা, এটা বাদ দিই, আমাদের এখন এখানে একটা বাটন আছে রেড, রেড বাটন একটা আছে গ্রিন বাটন। আমরা যদি চাই রেড বাটনকে ধরতে, ঠিক আছে, তাহলে আমরা এটা কেমনে ধরবো? আমরা জানি এরা তো সবাই ডকুমেন্টের ভিতরেই আছে, তো একে যদি আমরা ধরতে চাই কিভাবে ধরবো? এটা ধরার জন্য তোমাদের বেশ কিছু জাভাস্ক্রিপ্টের ফাংশন বানানো আছে, বিল্ট ইন ফাংশন আছে, আমরা ওইগুলো ইউজ করবো। যেমন তোমরা যদি চাও জাভাস্ক্রিপ্ট ডম W3 স্কুলস, এই জিনিসটা তোমাদের সব সময় লাগবে এখন থেকে। জাভাস্ক্রিপ্ট ডম W3 স্কুলস এখানে তোমরা জানো। এখানে যাওয়ার পর তোমরা যদি প্রথমের দিকে দেখো, এই ডম মেথডস নামে কিছু জিনিস আছে, ডকুমেন্ট আছে, এলিমেন্টস আছে, অনেক কিছু আছে এখানে। তোমরা এগুলো একটা একটা করে একটু পড়বা, এটার ভিতরে কি কি আছে, না বুঝলে নাই কোনো সমস্যা নেই, বাট একটু একটু করে পড়বা। এবং এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে তোমার, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এটা একটু ট্রাই করে দেখো এখানে কি বলছে। এখানে কিছুই বলে নাই, জাস্ট কি বলছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার HTML হ্যালো ওয়ার্ল্ড, কিছু একটা লিখে দিছে এখানে, আর কিছু না।
তো এই জিনিসটাকে আমরা একটু রান করি, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের এই জায়গাতে যদি রাখি, দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কিচ্ছু দেখাবে না, এখানে কিছুই নেই। আমরা যদি রিলোড দিই, দেখবো এখানে এখানে কোনো কিছু ঘটতেছে না। আচ্ছা, এখানে ওরা বলতেছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এটার ভিতরে কিছু একটা দিছে। তো গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা কি বুঝাইতেছে, তোমরা কি কিছুটা গেস করতে পারতেছো? আইডি দিয়ে ধরতে হবে। আইডি দিয়ে ধরতে হবে, রাইট। তো আমাদের এখানে কিন্তু কোনো মানে ডেমো নামে কোনো আইডি নেই। আমাদের একটা আইডি আছে রেড নামে, একটা আইডি রেড আছে, নামে। একটা আইডি আছে গ্রিন নামে, একটা আইডি আছে বক্স নামে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা বক্সটাকে ধরি, বক্সটাকে ধরি। হ্যাঁ, তো বক্সটাকে ধরে যদি রিলোড করো, তোমাদের এখানে কিছু দেখা যাইতেছে না, বাট এই যে এখানে আছে আর কি, যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে আসছে, কিন্তু এটা ব্ল্যাকে মিলে গেছে আর কি। ঠিক আছে, তো এটা আরো ভালো করে বোঝার জন্য তুমি এক কাজ করে এখানে বক্স না দিয়ে রেড দাও, রেড দেখো, তারপরে কি ডট দিয়ে ইনার এইচটিএমএল। এই ইনার এইচটিএমএল কি পরে বলতেছি। দেখো রেড এর কালার, রেড এর টেক্সটের কি হইছে বলো তো? হ্যালো ওয়ার্ল্ড রেড এর টেক্সট চেঞ্জ হয়ে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। এবং এই কাজটা কে করছে, এটার জন্য কে দায়ী বলো? লালকে কে চেঞ্জ করে দিছে? এই যে ইনার এসটিএমএল। রাইট, এই লালের টেক্সটকে চেঞ্জ করে দিয়েছে তোমার এই ইনার এইচটিএমএল। তুমি এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা তুমি ওইটাকে ধরছো, তুমি এটার মাধ্যমে এই বাটনটাকে ধরছো। ঠিক আছে, এটাকে আরো ভালো করে বোঝার জন্য, এটা তুমি বুঝবা জীবনে একবারই, নেক্সট টাইম হয়তো কখনো এটা এগুলো রান করে তোমার দেখাও হবে না। বাসায় একটু নিজে নিজে রান করো, জীবনে একবার হলেও রান করো, আর প্রথমবারের জন্য বোঝার দরকার আছে, এরপরে আর না বুঝলেও চলবে। তো আমি কনসোল ডট লক করলাম কাকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেড, শুধু এতটুকু কনসোল ডট লক করলাম। আমরা যদি একটু রিলোড করি, রিলোড করার পর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবা, এখানে কনসোলে যাবা, এইখানে দেখো কে চলে আসছে, এখানে তুমি কারে দেখতে পারতেছো? ওই বাটনটা না, রেড বাটনের যে রেড ইয়েটা। বাটনটা, রাইট। তুমি যখন এটাকে যখন তুমি কনসোল করতেছো, এটা সে পুরো টেক্টরে নিয়ে আসছে। তার মানে গেট এলিমেন্ট বাই আইডি কি করে, সে যেখানে এই আইডিটারে পাবে শুধুমাত্র তাকেই সে ধরে নিয়ে আসবে। আরেকটা ব্যাপার, আইডি মানে কি বলতে পারবা? আইডি, আইডি মানে হলো আইডেন্টিফিকেশন, তাই না? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তোমাদের ভার্সিটি তো আইডি কার্ড থাকে, এবং সেখানে একটা আইডি নাম্বার থাকে, এবং ওই আইডি নাম্বার কি কারোটার সাথে কারোটা মিলে? না, ইউনিক থাকবে। ইউনিক থাকে, রাইট। তো এখানেও তোমরা যখন এইচটিএমএল এ কাজ করবা, তোমরা যখন আইডি ব্যবহার করবা, এই আইডি গুলা অলওয়েজ তোমাদের ইউনিক রাখতে হবে। মানে এক নামের আইডি কখনো তোমরা অন্য ট্যাগে ইউজ করতে যাবা না। ঠিক আছে, এটা ইউজ করলে কোনো এরর দেখাবে না, কিন্তু তোমার জাভাস্ক্রিপ্টে প্রবলেম হয়ে যাবে অনেক। বুঝা গেছে? আইডি অলওয়েজ জি ভাই। তুমি ক্লাস এক নামে হাজার হাজার ক্লাস ইউজ করতে পারো, সেটা কোনো সমস্যা নাই। এক নামের ক্লাস, আমি এখানে বাটন ক্লাস ইউজ করছি, এখানে বাটন ক্লাস ইউজ করছি, এক নামের ক্লাস তুমি হাজার হাজার ইউজ করো, কোনো প্রবলেম নাই। বাট তুমি আইডি কোনোদিন মানে এক নামের আইডি অন্য ডিভের মধ্যে ইউজ করতে পারবা না। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই। ওকে, সো এই গেট এলিমেন্ট বাই আইডি কি করে, সে শুধুমাত্র একটা মানে আইডি দিলে সে শুধু ওই এলিমেন্টারে যা সে ধরবে, শুধুমাত্র ওই এলিমেন্টারে সে যা ধরতেছে। সে কিন্তু তুমি এখানে যদি সেম নামের আইডি আরো দাও, অন্য কোনোটার কিন্তু সে চেঞ্জ করবে না। দেখো তোমার এখানে এটা রেড লাইট হয়ে আছে, আমি এখানে কাজ করি কনসোল বাদ দিই, এখান থেকে যে ইনার এইচটিএমএল যেটা আছে এটারে আমি একটু, ইনার এইচটিএমএল যেটা করে তোমার ওই এলিমেন্টের ভিতরে কোনো কিছু থাকলে সেটারে চেঞ্জ করে দেয়। এই দেখো চেঞ্জ হয়েছে কে, শুধুমাত্র একটা, প্রথমটা, বাকিগুলা কিন্তু কোনো এফেক্ট পড়ে নাই। যদিও বাকিগুলোর আইডি রেড, ওইগুলাতে কোনো এফেক্ট পড়ে না, এবং এটা পড়বেও না, কারণ এই গেট এলিমেন্ট বাই আইডি সে জানে যে শুধুমাত্র একজনের আইডি রেড, অন্য কাউরে সে ধরতে যাবে না। বুঝা গেছে? জি ভাই। ওকে, আরেকটা আছে এরকম গেট এলিমেন্ট বাই দিয়ে, আরেকটা আছে, সেটা হলো, আমি এটাকে একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে এখানে আমরা লিখবো গেট এলিমেন্ট, ওইটা হয়ে যাবে এলিমেন্টস বাই ক্লাস। দেখছো, আগে এটা ছিল গেট এলিমেন্ট বাই আইডি, এবারটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস। ঠিক আছে, এবং এখানে আমরা দিব হলো বাটন, কারণ আমাদের বাটন নামে ক্লাস আছে, রাইট? বাটন নামে ক্লাস আছে, আবার রেড গ্রিন নামে কিন্তু ক্লাস আছে, কিন্তু আমি এখানে দিলাম শুধু বাটন। এবার যদি এটাকে রিলোড করি, দেখবা
এখানে এখনো কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা ওকে, এখানে একটা প্রবলেম আছে, এখানেও একটা প্রবলেম আছে। এটারে বোঝার জন্য আমি একটু পরে বুঝাইতেছি, আগে এখানে একটা 0 দিয়ে দিই। এখানে একটা 0 দেওয়ার পর রিলোড দিলাম। তাও তো কট এরর দেখাচ্ছি কেন, কোন জায়গাতে এরর? এটা কি 0টা এখানে হবে? এখানে হবে, আমার একটু কনফিউশন আছে, আমি একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা একটু console.log করে দেখি। console.log, এখানে দেখলাম document dot get element by class ptn, এটাকে কপি করলাম, কপি করে এইখানে দিলাম, দেওয়ার পর রিলোড দিলাম। তাও তো এরর দেখাইতেছে, কেন এরর দেখাচ্ছে? get elements by class is not a function, তাহলে আমার কোথাও সিনট্যাক্সে ভুল হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো সব এখানে পাবা তোমরা। এই get element by id, তোমরা ডম ডকুমেন্টসে যাও একটু, এখানে যদি যাও, এই দেখো get element by id আছে, get elements by tag name আছে, get elements by class name। আচ্ছা আমি ভুল করছি, ভুলটা হলো শুধু ক্লাস না, এটা হবে ক্লাস নেম, এখানে হবে ক্লাস নেম। ওকে, তাহলে আমি যদি রিলোড করি, আচ্ছা হ্যাঁ এই তো আসছে। নিচেরটা এরর আছে, নিচেরটাকে আমি আপাতত এখান থেকে এটার কমেন্ট করে রাখি। আচ্ছা এই দেখো এখানে বলতেছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা console.log করার পর বলতেছে এটা একটা HTML কালেকশন যেখানে তোমার দুইটা এলিমেন্ট আছে। এখানে দুই মানে হলো তার কাছে দুইটা এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার আমরা এটাকে যেটা করতে পারি, document.get elements by ক্লাস নেম, এটাকে আমরা এইভাবে করে ধরি। আমাদের বাটন নামে ক্লাস আছে যেটার ইনার HTML-টাকে আমরা চেঞ্জ করতে চাইতেছি, যদিও এইভাবে চেঞ্জ হওয়ার কথা না, চেঞ্জ হয় নাই। আচ্ছা চেঞ্জ হয় নাই, এখানে আমাদের যেটা করতে হবে, এখানে 0 দিতে হবে একটা। এখানে 0 দিয়ে যদি আমরা চেঞ্জ করি তাহলে যে প্রথমটা চেঞ্জ হয়েছে। আবার যদি আমরা এইটাকে সিলেক্ট করে নিচে যাই, নিচে যে এখানে আমরা 1 দেই, তখন দেখবে পরেরটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের পরেরটাও চেঞ্জ হয়ে গেছে। এখন তোমরা বলো যে এইখানের এই 0 আর 1, এখানে আমরা 0 আর 1 কেন দিলাম? বা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এটা অ্যাকচুয়ালি কি কি ধরনের, এটা ডেটা টাইপটা কি বলতো? বুলিয়ান টাইপের। বুলিয়ান টাইপ কিভাবে হইতে পারে? হ্যাঁ বুলিয়ান টাইপটা মনে করো আমরা এখানে আরো দিলাম, আরো বাটন দিলাম, মনে করো গ্রিন দিছি তো আরো বাটন দিই এখানে। সাপোজ আমরা এখানে দিলাম এটার বাটন ইয়েলো দিলাম, আবার এখানে দিলাম ব্লু, ঠিক আছে। তাহলে এগুলার আইডির নামটা আমরা চেঞ্জ করে দিই, এক নামের আইডি তো রাখতে পারবো না। ইয়েলোটারে এখানে দিয়ে দিলাম, আর এগুলার যে ক্লাস আমরা একটু ক্লাসটাও অ্যাড করে দিই, ডট ইয়েলো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম। আবার আমরা এখানে একটা ব্লু নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ভুল করছি মনে হয়, ব্যাক, এটাকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিই, এখানে আমরা একটু ব্লু কালারটা দিয়ে দিই তাহলে। আচ্ছা ইয়েলোর তো অবস্থা খুব ডেঞ্জারাস দেখা যাইতেছে, ডিপ ইয়েলো, মাটি কালার, সমস্যা নেই। তো আমার এখানে কি কি আছে, এখানে রিলোড দিলে দেখো এখানে আমার এই দুইটার চেঞ্জ হয়েছে, এই দুইটা এখনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমার HTML কালেকশন এখন দেখাইতেছে কয়টা বলো তো? 4টা। 4টা। কারণ আমি যখন এখানে বলছি যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম বাটন, বাটন ক্লাস যারা যারা আছে তাদেরকে ধরো, আমি এটার মাধ্যমে বলছি বাটন নামে যে সকল ক্লাস আছে ওদেরকে ধরো। তাহলে বাটন নামে ক্লাস সে কোথায় কোথায় পাইছে? এই যে এই বাটনের মধ্যে বাটন ক্লাস পাইছে, এই 4টা বাটনে সে বাটন নামে ক্লাস পাইছে, ওই 4টারে সে ধরছে। কিন্তু ওদেরকে যদি তুমি চেঞ্জ করতে চাও তখন তোমাকে কি করতে হবে, এখানে বলেই দিছে যে এ হলো একটা কালেকশন, কালেকশন মানে এ হলো একটা অ্যারে, এই অ্যারের মাধ্যমে তোমার ওকে ধরতে হবে। অর্থাৎ 0 দিয়ে তুমি প্রথমটারে ধরলা, 1 দিয়ে দ্বিতীয়টারে, 2 দিয়ে তৃতীয়টারে, আবার তুমি যদি 4 দাও তাহলে চতুর্থটারে ধরতে পারবা। এইবার 4 দিলা তাহলে তুমি 4 নাম্বারটা ধরতে পারবা। ওকে, এই যে এখন এই 3টা চেঞ্জ হয়েছে, 4 নাম্বারটা কোনো কারণে চেঞ্জ হয় নাই, 4 নাম্বার 3 হবে। 3 হবে, রাইট 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 3 হবে। 3 দিলা তাহলে এই যে এখন তোমার এই 4টাই কিন্তু চেঞ্জ হয়েছে।
তাহলে তোমার এখানে যেটা আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, ইয়েলো হবে এটা, এটা হবে এখানে গ্রিন ব্লু, এটা বাদ যাবে, এটাও হবে তোমার ব্লু লাইট। ওকে ঠিক আছে, সবগুলাই হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে কারণ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সবার ভ্যালু চেঞ্জ করে দিছি। যাই হোক, এটা তোমাদেরকে দেখাইছি শুধুমাত্র বোঝার জন্য। আমরা এগুলো ইউজ করব একটু পরেই, চেঞ্জ করার জন্য আমাদের ইউজ করা লাগবে। দেন আচ্ছা এই কোডগুলো আমি রেখে দিচ্ছি, হ্যাঁ এখানে কমেন্ট আকারে থাকলো। আরেকটা কাজ করব আমরা, যেহেতু গিট ব্যবহার করতেছি, এগুলোর আমি আমার গিটহাবে রেখে দিব। আমি এখানে গিট অ্যাড ডট করলাম, দেন কমিট করে দেই, যে ডম দেখাইলাম এই পর্যন্ত সেটা থাকলো, কমিট করা থাকুক, পুশ পরে করি। ওকে, দেন যেটা করবা আরেকটা আছে, সেটা হলো তোমার এই জায়গায় ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এইটা এটা তো দেখলাম আমরা ট্যাগ নেম। ট্যাগ নেম দ্বারা কি বুঝাইতেছে একটু বলো তো, বুঝার কথা তোমাদের। ট্যাগ দিয়ে ধরবো আর কি, ট্যাগ দিয়ে ধরবা, রাইট, জাস্ট ট্যাগ দিয়ে ধরবা। ট্যাগগুলোকে হ্যাঁ মানে যে কোনো ট্যাগের নাম ধরাই দিবা, তাইলে তোমার এটা ধরবে। তো এটা বুঝতে চাইলে এখানে দেখো অনেক কিছু আছে, ডকুমেন্ট দিয়ে দেখো কত কিছু, কতগুলো বিল্ট ইন ফাংশন আছে, ক্রিয়েট এলিমেন্ট, রিমুভ চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড, রিপ্লেস চাইল্ড, রাইট, তারপর অনেক কিছু আছে। হ্যাঁ, তো এগুলা যদি আমি এখন একটা একটা করে বোঝানোর চেষ্টা করি অনেক সময় লাগবে। তোমরা এক কাজ করবে, আমি এগুলো দেখাবো সবগুলাই ইনশাল্লাহ আমাদের মানে কাজের মধ্যে এগুলো সবগুলাই আসবে। তো তোমাদের একটা বাসার কাজ দিব আজকে, হোমওয়ার্ক দিব, সেটা হলো এইখানে এই লিংকের মধ্যে জাভাস্ক্রিপ্ট ডম ডব্লিউসি স্কুল লিখে সার্চ করবা। সার্চ করলেই তোমরা এটা পাবা, বা তোমরা wcschool.com এ ঢুকে জাভাস্ক্রিপ্টে গেলেও একটু নিচের দিকে আসলে এই JSHTML ডম এটা পাবা তোমরা। আর তোমরা যদি জাভাস্ক্রিপ্টে সবকিছু জানতে চাও, ওই যে আমরা যেগুলো দেখাইলাম, যে ওই চেস লেট, কনস্ট্যান্ট, অপারেটর, ডাটা টাইপস, ফাংশন এখনো যায়নি, পরে যাবো এগুলা। তারপর এখানে আরো অনেক কিছু আছে, অ্যারে আছে, তারপর তোমার অবজেক্ট আছে, ডেট ফাংশন আছে, সুইচ, লুপ, কত কিছু আছে এখানে। যদি এগুলো দেখতে চাও তোমরা যখন সময় পাবে এক নজর জাস্ট এগুলো একটু রিডিং পড়া যাবে, কোনো কিছু দরকার নেই, রিডিং পড়া যাবা, মন চাইলে একটু ট্রাইট মেরে দেখতে পারো। তবে এটা দেখবা, তোমাদের বোঝার দরকার নেই, তোমরা শুধু দেখা যাও, কারণ পরে যখন আমি ক্লাস নিতে যাব এইগুলো তোমাদের সামনে আসবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম ওইটাতে আবার ফিরে যাই, যে ডম অবজেক্ট, এটার মধ্যে আমরা ছিলাম, ডম এলিমেন্টস একটু যাই, এলিমেন্টস এর মধ্যে এই তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটা আমি আর কোডের মধ্যে দেখাইলাম না, এখান থেকে দেখাই দিচ্ছি। দেখো তোমার ট্যাগ নেম যেটা করে, তোমার একটা ট্যাগ রে ধরে, তুমি এটা দিয়ে ট্যাগ ধরতে পারবে, ডাইরেক্ট ট্যাগ কে ধরতে পারবা। যেমন তোমার যদি এখানে একটা আমি ট্যাগ দেই, সাপোজ h1 নামে একটা ট্যাগ দিলাম, এখানে লিখলাম হ্যালো, ওকে, দেন আমি এখানে আরেকটা h1 নিলাম, এটার মধ্যে লিখলাম ওয়ার্ল্ড। এইটা যদি তুমি রিলোড দাও তখন দেখবে যে উপরে হ্যালো একটা আরেকটা ওয়ার্ড আছে, এটা দুইটা h1, তাই না? তো তুমি এক কাজ করো, এখানে এই ট্যাগ নেম যেটা আছে, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটাকে আমি জাস্ট কপি করে আনবো, এটাকে কপি করলাম। আচ্ছা, এটাকে কপি করে আমার এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখানেও যেটা করতে হবে আমার, যেহেতু আমার দুইটা h1 আছে, আমি যদি প্রথমটারে ধরতে চাই আমার এখানে 0 দেওয়া লাগবে, 0 দিয়ে, কারণ এখানে দুইটা থাকলে সে অ্যারে আকারে এগুলো আলাদা ভাবে ভাগ করবে। এখানে ইনার HTML দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম যে আমি ভাত খাই, মনে করো কিছু একটা লিখে দিলাম, জাস্ট এটাকে রিলোড করলাম। আচ্ছা, এখানে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? ওইখানে হবে h1 হবে, p দিছিলেন। ঠিক আছে, আমি h1 দিলাম, তাও মনে হয় একটা ভুল আছে, তাও একটা ভুল আছে, এখানে ভুলটা কোথায় আছে ফিরে বের করতে হবে আমার। এখানে এটা বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, ভুলটা হইলো আমার h1 এ যে এইটা চেঞ্জ হয়ে যেতেছে আর কি, খেয়াল করছো? এই উপরে চেঞ্জ হয়ে গেছে, আমার উপরে যে একটা h1 আছে এটা আমি কিন্তু খেয়াল করি নাই, যাক 0 দেওয়াতে আমার এই উপরেটা চেঞ্জ হয়েছে। তো সেম ভাবে তোমার যদি 1 2 দাও তাহলে নিচের গুলো চেঞ্জ হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টে সেমিকোলন দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেমিকোলন না দিলেও সে কাজ করে। এখানে দেখো সেমিকোলন কিন্তু একটা শেষে সেমিকোলন দিয়ে সে কিন্তু কাজ করবে, এরকম সমস্যা নেই। যাই হোক, এই ট্যাগ নেম দ্বারা তুমি এগুলোর ভ্যালুকে চেঞ্জ করে দিলা, ঠিক আছে? এইগুলাকে আমরা বলতেছি ডকুমেন্টের কাজ।
ঠিক আছে, এই ডকুমেন্টের আরো কাজ আমরা দেখবো, আমাদের কাজ করতে করতে আমাদের সামনে আসবে, ওই কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো একটা তো হলো যে ডমের কাজ ভাইয়া দেখলাম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই এখানে যদি ট্যাগ নেম দিয়ে ধরি, এখন সাপোজ আমার এখানে ট্যাগ বা 20-25টা আমি ইউজ করলাম, ওকে, তাহলে তো মানে এখন এই যে 0 1 2 3 এই যে এর মধ্যে যে ধরতে তো ভাই তাহলে অসুবিধা হবে না আমার? আচ্ছা আমি আমরা কোনটাকে প্রথমেই ধরতেছি? একটা জিনিস দেখলাম, অ্যারে ট্র্যাভার্স করা যায় জাভাস্ক্রিপ্টে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ট্র্যাভার্স করে তুমি খুব সহজে এই জিনিসটা করতে পারো, এটা আমরা দেখবো সামনে। এগুলা এগুলো তোমার এইভাবে 0 1 2 দিয়ে এইভাবে করে কখনোই লেখা লাগবে না, খুব মানে দরকার না পড়লে। ওইগুলো আমরা অন্য ট্রিক্স খাটায় ওই জিনিসগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তো আরেকটা আছে, সেটাকে বলা হয় কোয়েরি সিলেক্টরস। এটা এখানে আছে কিনা দেখতে হবে, হ্যাঁ আছে। কোয়েরি সিলেক্টরস, এই জিনিসটা হলো তুমি যেটা বলছো যে ওই ওই জিনিস, ওই প্রবলেমটা কিছুটা সলভ করে ফেলা এই কোয়েরি সিলেক্টরটা, ঠিক আছে? তো কোয়েরি সিলেক্টর আমি এখন আর দেখাবো না, এটা একটু তোমরা নিজেরা একটু কোয়েরি সিলেক্টরটাকে দেখবা, এরপর আমরা যখন ক্লাস করব তখন আমরা এগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। তো কোয়েরি সিলেক্টরস অল আছে একটা, আরেকটা আছে শুধুমাত্র কোয়েরি সিলেক্টর, দুইটা আছে। এই দুইটা তোমরা একটু ঘাটবা, এটা হলো তোমাদের বাসার কাজ দিলাম। দেন আমাদের এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো আমরা যে ডম দেখতেছিলাম এতক্ষণ। এবার আমি ডম থেকে একটু স্কিপ করব, ডম থেকে স্কিপ করে আমরা যাব হলো এটাকে বলবো আমরা ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং, আচ্ছা এই জিনিসটা একটু বুঝার ব্যাপার আছে, আমরা কি একটু ব্রেক নিয়ে নিব নাকি? ভাই আজকে নাহলে একটু স্টপ রাখি, আর নেক্সট ক্লাস একটু করবো, আজকে ফার্স্ট ওকে, দিন তো। তাহলে আমরা ইভেন্ট হ্যান্ডলিং কাল নেক্সট ক্লাস কবে করা যায়? কালকে তো আমি একটু কালকে আমি দেশের বাড়ি যাবো আর কি, কিশোরগঞ্জ যাবো। যদি পরশুদিন পারি তাহলে পরশুদিন ইনশাআল্লাহ। স্যাটারডে। স্যাটারডে, ফ্রাইডেতে করি, ফ্রাইডে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যদি ফ্রাইডে আমি পারি তাহলে আমি ফ্রাইডে এই 8:30টার দিকে, অথবা স্যাটারডে 8:30টার দিকে, ঠিক আছে? ততদিন ঠিক আছে তোমার ভাইয়া। তোমাদের কাজ থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে যেহেতু। আচ্ছা তোমাদেরকে লাস্ট তাহলে কিছু কথা বলে রেকর্ডিংটা বন্ধ করি, হ্যাঁ? আমার ওইটা কই হারাই গেল আবার। ভাই নিচে যে অপশন থাকে তো স্টপ রেকর্ডিং। তো ওই তো খুঁজে পেতেছি না আমি। ভাই স্ক্রিনশটটা অফ করে দেন তাহলে পাবো। সেটাই তো খুঁজ, স্ক্রিনশট অফ করবো না। জুমের ব্যাপারে আমি একটু অনভ্যস্ত, কারণ জুম ইউজ করা হয় না। ওটা জানি কোথা থেকে বের করছিলাম, এই যে রিটার্ন টু মিটিং। আচ্ছা